চাকরির ফাঁদে পাকিস্তানে গিয়ে অঙ্গ হারাচ্ছে, বিশেষ করে কিডনি হারাচ্ছে বাংলাদেশিরা, এরকমই দাবি করছে ঢাকা পেপারস নামে একটি অনলাইন পত্রিকা। তো চলুন দেখা যাক তারা কি বলছে। যে রফিকুলের মতো তিনজন ভুক্তভোগীর সঙ্গে ঢাকা পেপারসের কথা হয়েছে। তারা জানিয়েছে একটি চক্র বেশি বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের পাকিস্তানে নিয়ে যাচ্ছে, সেখানে গিয়ে কিডনি নিয়ে নিচ্ছে এই প্রতারক চক্র। এরকম অন্তত 10 জনের খবর জানা গেছে যারা পাকিস্তানে গিয়ে কিডনি হারিয়েছে। তো অন্তত 10 জন কিডনি হারিয়েছে, এই বিষয়টি তারা নিশ্চিত করছে। তো ভেতরে পড়া যাক। নরসিংদী এক দরিদ্র কৃষক পরিবারের সন্তান রফিকুল ইসলাম অবিবাহিত সংসারে দায়িত্ব নিতে গিয়ে 2008 সালে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা শেষ করেন তিনি। এরপর নানা কাজ করেও জীবনে আর্থিক সচ্ছলতা আনতে পারেনি। বিদেশে গিয়ে ভাগ্য বদলের আশায় শেষ পর্যন্ত গত বছর এক দালালের মাধ্যমে পাকিস্তানের লাহোরে পাড়ি জমান। সেখানে একটি হাসপাতালের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নামক গালভরা পদে মাসে $600 বেতনের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয় তাকে। ওভারটাইম হলে আয় দাঁড়াতে পারে $1000 দেখানো হয় এমন প্রলোভনও। তো আমি পাকিস্তানের অর্থনীতি সম্পর্কে একটু বলতে চাই। পাকিস্তানের মাথাপিছু আয় কিন্তু বাংলাদেশের থেকেও কম। পাকিস্তানের মাথাপিছু আয় হচ্ছে $1800 প্রতি বছর আর কি। তো সেই হিসাবে একজন পাকিস্তানি মাসে $150 ইনকাম করে, মানে এটি গড় আর কি। তো সেখানে একজন বিদেশি কর্মী পাকিস্তানে যে মাসে $600 ইনকাম করবে এবং সেটি নাকি $1000-এও পৌঁছাতে পারে যদি ওভারটাইম করা হয়। এরকম প্রলোভন কিন্তু যারা মানব পাচার করে, যারা দালাল আছে বাংলাদেশে, তারা হরহামেশা এরকম প্রলোভন দেখায়। তো পাকিস্তান সম্পর্কে, পাকিস্তানের অর্থনীতি সম্পর্কে যাদের ধারণা নেই তারাই এই ফাঁদে পড়তে পারে। তো আমি আগেও বলেছি যে যারা বিদেশে গমনে ইচ্ছুক, বিদেশে কাজ করতে যেতে ইচ্ছুক, তারা অন্তত যেই দেশে যাচ্ছেন সেই দেশ সম্পর্কে একটু খোঁজ খবর নেবেন। বাংলাদেশের সরকারি মাধ্যমে অনেক শ্রমিক বিদেশে প্রতি বছর যায়। তো এইভাবে দালালের খপ্পরে পড়ে কেউ কেউ অর্থ হারাচ্ছে, তো হারাচ্ছে, নিজের অঙ্গ, কিডনির মতো একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হারাতে হচ্ছে। তো আরো পড়া যাক। কিন্তু লাহোরে পৌঁছানোর 1 মাসের মধ্যে ভেঙে যায় রফিকুলের সব স্বপ্ন। ঢাকা পেপারসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আহাজারি করে বলেন, একটি প্রতারক চক্র আমাকে 1 মাস ধরে নির্জন কক্ষে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে। পরে গত বছর আগস্টে আমাকে জোর করে একটি কিডনি দানে বাধ্য করে তারা। রফিকুলের মতো 3 জন ভুক্তভোগীর সঙ্গে ঢাকা পেপারসের কথা হয়েছে। তারা জানিয়েছে একটি চক্র বেশি বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশের পাকিস্তানে নিয়ে যাচ্ছে, সেখানে গিয়ে কিডনি নিয়ে নিচ্ছে এই প্রতারক চক্র। এরকম অন্তত 10 জনের খবর জানা গেছে যারা পাকিস্তানে গিয়ে কিডনি হারিয়েছে। রফিকুল ঢাকা পেপারসকে জানিয়েছে অপারেশনের আগে তাকে জানানো হয়েছিল তার ব্যাংক অ্যাকাউন্টে $5 লাখ পাঠানো হবে। তবে অপারেশনের দিন তাকে নগদ $50,000 দেওয়া হয়। বলা হয় ব্যাংকের কাজের সময় শেষ হয়ে গেছে, পরে বাকি টাকা আর দেওয়া হয়নি। ভাবুন একবার, মাত্র $5 লাখ তাকে দেওয়ার কথা আশ্বাস দেওয়া হয়েছিল, পরে তাকে মাত্র $50,000 দেওয়া হয়েছে। তো এই হচ্ছে অবস্থা। যেই বাংলাদেশীদের, মানে বাংলাদেশীদের অনেকেই, অধিকাংশ মানুষই পাকিস্তানকে পেয়ারা পাকিস্তান মনে করে, তাদের তাদের ভাই আর কি। তারা পাকিস্তানিদের নিজেদের ভাই বলে দাবি করে। তারা বাংলাদেশীদের সাথে কি আচরণ করলো একটু দেখুন। তো এই একই জিনিস, এই ধরনের কর্মকাণ্ড যদি ভারতে ঘটতো তাহলে আপনারাই ভালো বলতে পারবেন যে কি হতো। বাংলাদেশে এতক্ষণে আলোড়ন সৃষ্টি হয়ে যেত। এরকম এই খবর তো অনেকে জানেই না, বেশিরভাগ মানুষই জানে না যে পাকিস্তানে এরকম ধরনের কর্মকাণ্ড ঘটেছে বাংলাদেশীদের সাথে। কিন্তু এই একই কাজ যদি ভারতে হতো এবং সেটি যদি এইভাবে কোনো বাংলাদেশি সংবাদ মাধ্যম ঝাঁপিয়ে পড়তো, এই খবর প্রচারের জন্য ঝাঁপিয়ে পড়তো, হ্যাঁ, এখানে মানে বিভিন্ন জায়গায় বাংলাদেশে মানববন্ধন হতো, হুজুররা মিছিল করতো যে আমার ভাইয়ের কিডনি গেল কেন, দিল্লি তুই জবাব দে, এরকম স্লোগান দিয়ে তারা মিছিল করা শুরু করে দিত। কিন্তু কিন্তু যেহেতু এটি পাকিস্তানের বিষয়, সেহেতু তারা একদম চুপ আর কি, তাদের মুখে কোনো রা নেই। তারও পড়া যাক। রফিকুল বলেন, আমাকে বলা হয়েছে টাকা রেডি আছে, ব্যাংক খুললেই টাকা অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে, কিন্তু এরপর আর কোনো টাকাই পাইনি। কোনোভাবে সিন্ডিকেটের কাছ থেকে সাড়া পেয়ে পাসপোর্ট হাতে পেয়েই চলতি বছরের এপ্রিলে দেশে ফিরে আসি। লোকলজ্জার ভয়ে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কাউকে কিছু বলতে পারেনি, যোগ করেন ভাগ্যহত এই যুবক। তিনি আরো জানান, লাহোরে থাকার সময় তার মতো আরো 4-5 জন বাংলাদেশীকে তিনি একই ধরনের পরিস্থিতিতে দেখতে পান। তাদেরও নানা প্রলোভনে আটকে রেখে কিডনি দানে বাধ্য করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
কিডনি পাচার টার্গেট বাংলাদেশি শ্রমিক। রফিকুলের অভিযোগের সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে ঢাকা পেপারস জানতে পেরেছে একই চক্রের খপ্পরে পড়ে গত 1 বছরে অন্তত 10 বাংলাদেশি শ্রমিক লাহোরে জিম্মি অবস্থায় কিডনি বিক্রি করতে বাধ্য হয়েছেন। ভুয়া কাগজপত্রে এইসব কিডনি আত্মীয় স্বজনের অনুদান, অর্থাৎ এইসব বাংলাদেশিদেরকে তারা আত্মীয় স্বজন হিসেবে দেখিয়ে তাদের কিডনি তারা কিন্তু পাচার করেছে। এই ঘটনায় সম্প্রতি 2 বাংলাদেশি শ্রমিক লাহোরে পুলিশের অভিযোগ করলে বিষয়টি বাংলাদেশ দূতাবাসেও আলোড়ন তোলে। লাহোর পুলিশ অভিযানে 2 অভিযোগকারী বাংলাদেশি শ্রমিক মীর তালহা জুবায়ের আদনান ও মামুন মিয়ার পাসপোর্ট উদ্ধার করেছে। পাশাপাশি জাকির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীদের বলা হয় একটি কিডনি বিক্রি করলে তারা কয়েক হাজার থেকে কয়েক লাখ টাকা পাবে, যা তাদের জীবনের দারিদ্র্য দূর করে দেবে। কিন্তু বাস্তবে দেখা যায় প্রতিশ্রুত অর্থের একটি বড় অংশ দালাল ও মধ্যস্বত্বভোগীরা নিয়ে নেয়। কেউ কেউ অপারেশনের পর গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে, আবার অনেকে চিকিৎসা সহায়তা থেকেও বঞ্চিত হয়। অর্থাৎ এটি একটি মানবাধিকারের প্রশ্ন চলে আসছে। এখানে তাদেরকে জোরপূর্বক তাদেরকে অঙ্গ দানে বাধ্য করা হয়েছে, কিডনি পাচার করা হয়েছে এবং তার সাথে পাকিস্তানি যে দালাল, বাংলাদেশি দালাল এরা কিন্তু যুক্ত। তো আমি আবারও বলছি যে এই ধরনের ঘটনা যদি ভারতে ঘটতো তাহলে বাংলাদেশি মিডিয়ায় এটা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়ে যেত। কিন্তু যেহেতু এটি পাকিস্তানের বিষয়, তো বিষয়টি আসলে বাংলাদেশের মানুষ কিভাবে গ্রহণ করবে, এই কারণে হয়তো বাংলাদেশি মিডিয়াগুলো এই ধরনের এই ঘটনাটি, এরকম একটি গুরুতর ঘটনাকে চাপানোর চেষ্টা করেছে বলেই আমার মনে হয়। তো পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন এই ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছে আমি সেটিই দেখতে চাই। তারা এই বিষয়ে পাকিস্তানকে কেমন চাপ প্রয়োগ করে, বিষয়টি তদন্ত কোনো অগ্রগতি হয় কিনা সেটি আমার দেখার বিষয়। ভারত তাদের নাগরিকদের জন্য কি করে আমি সেই বিষয়টি একটু আপনাদেরকে বলতে চাই। তো ভারত তাদের নাগরিকদের জন্য কি করে, বিদেশে তাদের নাগরিক যারা আছে তাদের নিরাপত্তার জন্য ভারত কি করে তার একটি চমৎকার উদাহরণ আমি আপনাদেরকে দেখাতে চাই। যে আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে ভারত এর একজন নাগরিক যিনি সৌদির জেলে প্রায় 20 বছর আটক ছিলেন এবং তার কিন্তু মৃত্যুদণ্ডের রায় হয়েছিল। সেই মানুষটিকে ভারত সরকার বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে সৌদির সাথে কথা বলে, সৌদি সরকারের সাথে এই নিয়ে অনেকবার বসাবসি করে শেষমেশ ব্লাড মানি, অর্থাৎ এটাকে বলা হয় রক্তপণ, যেটি সৌদি সহ বিভিন্ন ইসলামিক কান্ট্রিতে এটি চালু আছে, যে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যে বাদীপক্ষ আছে, সে বাদীপক্ষ যদি সেই তার যে অভিযুক্ত আসামি, সেই আসামির প্রাণের বদলে তারা যদি টাকা গ্রহণ করতে চায়, অর্থ গ্রহণ করতে চায়, তাহলে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বদলে তাকে তার জীবন ভিক্ষা দেওয়া হবে। এরকম কিন্তু একটি আইন চালু আছে। তো ভারত সরকার, আমি ধন্যবাদ জানাতে চাই ভারত সরকারকে, যে ভারত সরকার একটি অসাধারণ কাজ করেছে, যে একজন ব্যক্তির তারা জীবন বাঁচিয়েছে এবং বিশেষ করে প্রবাসী ভারতীয়রা যারা আছে তারা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে প্রায় 34 কোটি রুপি, ইন্ডিয়ান রুপি তারা কিন্তু তোলে এবং সেই টাকা দিয়ে সেই ছেলেটির জীবন রক্ষা পায়। ছেলেটির নাম শুনলে আপনারা হয়তো অবাক হবেন, যে ছেলেটির নাম হচ্ছে আব্দুল রহিম। তো বোঝাই যাচ্ছে তিনি একজন মুসলমান ছেলে এবং বাংলাদেশি মানুষরা তো মনে করে যে ভারতে মুসলমানদের উপর ব্যাপক অত্যাচার হয়, মুসলমানদেরকে থাকতে দেওয়া হয় না, মুসলমানদের জমি জায়গা সব কেড়ে নেওয়া হয়, মুসলমানদের বসতি উচ্ছেদ করা হয়, তাদের আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড বাতিল করা হয়, অনেক কিছু তারা মনে করে, মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। কিন্তু এই উদাহরণের মাধ্যমে তাদের কাছে ক্লিয়ার মেসেজ যাওয়ার কথা যে ভারত সরকার যে একজন নাগরিককে ভারতীয় হিসেবেই তারা কিন্তু দেখে, তারা কিন্তু ধর্ম দিয়ে বিচার করে না। তো তার একটি জলজ্যান্ত উদাহরণ হচ্ছে এই আব্দুল রহিম, যিনি প্রায় 20 বছর সৌদির জেলে ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি মুক্তি পেয়ে ভারতে এসেছেন। তার বাড়ি হচ্ছে ভারতের কেরালায়। তো সে 2006 সালে সে সৌদিতে যায়। সৌদিতে যাওয়ার পর তিনি প্রথমে একটি অটো চালান। তো তারপর তিনি বেশি বেতনের আশায় তিনি একটি প্রতিবন্ধী একটি ছেলেকে, বিশেষ চাহিদা সম্পন্ন একটি ছেলের
তিনি দেখাশোনা করতে থাকেন। এই সময় গাড়ি চালানোর সময় সেই ছেলে তার পাশেই ছিল। সেই ছেলেটির কিছু শারীরিক সমস্যাও ছিল। মানসিক সমস্যার সাথে, সাথে তার কিছু শারীরিক সমস্যা ছিল। যেমন সে তার নিঃশ্বাস-প্রশ্বাসের জন্য তার অক্সিজেনের দরকার ছিল। তার জন্য বিশেষ ডিভাইস ছিল। তো তার হাত লেগে অর্থাৎ আব্দুল রহিমের হাত লেগে সেই ডিভাইসটি কোনোভাবে সরে যায় এবং সেই ছেলেটি কিন্তু মারা যায়। যেহেতু ছেলেটি একটি মাইনর চাইল্ড অর্থাৎ প্রাপ্তবয়স্ক ছিল না, তো সেই সেই রায়ে কিন্তু বলা হয় যে তাকে মৃত্যুদণ্ড আদেশ দেওয়া হয় আব্দুল রহিমকে। তো এরপর সে ২০ বছর ধরে আটকা ছিল। বিভিন্ন সময় বিভিন্নভাবে ভারত সরকার কথাবার্তা বলেছে তাকে কিভাবে দেশে ফেরত আনা যায় সেই বিষয়টা নিয়ে, এবং অবশেষে সে মুক্তি পেয়েছে এবং ভারত সরকার এই বিষয়ে যথেষ্ট চেষ্টা চালিয়েছে। ভারতের প্রবাসী যারা আছে তারা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে ৩৪ কোটি টাকার ব্যবস্থা করেছে। কারণ আব্দুল রহিমের এই সক্ষমতা ছিল না যে এতগুলা টাকা সে একবারে দিতে পারবে, সেই সক্ষমতা তার কিন্তু ছিল না। অবশেষে সে প্রাণ নিয়ে দেশে ফেরত এসেছে। এই হচ্ছে ভারত তার জনগণকে কিরকম নাগরিক সুবিধা দেয়, তাদের জন্যে কতটা তারা চেষ্টা চালায়, বিদেশে আটকে পড়া যারা আছে তাদের জন্যে তারা কতটা ডেডিকেটেড, আমি সেটি আসলে বোঝাতে চাচ্ছি। উল্টো দিকে বাংলাদেশী যারা আছে তারা পাকিস্তানে যেয়ে তাদের কিডনি হারিয়ে চলে আসছে। তো এই বিষয়ে আমি জানতে চাই যে বাংলাদেশ সরকার পাকিস্তান সরকারকে চাপ প্রয়োগ করে এই বিষয়টির সুষ্ঠু তদন্ত তারা করতে পারে কিনা, আমার সেটি দেখার বিষয়। আরেকটা বিষয় যে দেখুন ৩০ ঘন্টা পার হলেও তাদেরকে চায় না কোনো দেশ। এর থেকে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না। ঘটনাটি হলো যে আমি একটু পড়ে শোনাই যে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টায় আটকে পড়া ১০ জন নারী পুরুষ ও শিশু, এর মধ্যে কিন্তু শিশু আছে, ৩০ ঘন্টারও বেশি সময় ধরে সীমান্তে অবস্থান করছে। বাংলাদেশে প্রবেশ করতে না পারা, ভারতেও ফিরে যেতে না পারায় তারা এখনো জিরো লাইনেই অবস্থান করছে। অর্থাৎ তারা এতদিন অবৈধভাবে হয়তো ভারতে ছিল। তো ভারত সরকারের, আপনারা জানেন যে ভারত সরকার পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর যারা অবৈধ অভিবাসী ছিলেন তাদের উপর বেশ একটা চাপ এসেছে এবং তারা অনেকেই বাংলাদেশে কিন্তু ফিরে যাচ্ছে। তো তার ভেতরে এই যে ১০ জন নারী পুরুষ শিশু সবাই ছিল, এরা এতক্ষণ ধরে ৩০ ঘন্টারও বেশি সময় ধরে তারা জিরো লাইন অর্থাৎ বর্ডারের বাংলাদেশ এবং ভারতের সীমান্তের মধ্যবর্তী লাইনে তারা অবস্থান করছে। তাদেরকে কোনো দেশই নিতে চাচ্ছে না। তো বিষয়টা কতটা অমানবিক আপনারা একটু চিন্তা করুন। যে আমি একটু খবরটা পড়ে শোনাই। জানা গেছে শুক্রবার ৫ জন ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ১০ জনকে বাংলাদেশে পুষে নিতে চেষ্টা করে। তবে বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেন। পরে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিএসএফ তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়। এদিকে ঘটনা ৩০ ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও তাদের বিষয়ে কোনো সমাধান হয়নি। বাংলাদেশ অবৈধ পুশিন হিসেবে তাদের গ্রহণ করছে না, আবার ভারতও তাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিচ্ছে না। ফলে তারা দুই দেশের সীমান্তবর্তী এলাকায় অনিশ্চয়তার মধ্যে অবস্থান করছে। স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার রাতভর মুষলধারে বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করতে হয়েছে ওই ১০ জনকে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে তারা চরম দুর্ভোগে পড়েছেন। বৃষ্টির পানি সংগ্রহ করে পান করার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নারী, শিশু ও পুরুষদের নিয়ে সারা রাত ভিজে কাটিয়েছে। এটা মানে কতটা অমানবিক চিন্তা করুন যে ১০ জন মানুষ, সেখানে শিশু আছে, তারা বৃষ্টির মধ্যে, তাদের কাছে পানি নেই, তাদের কাছে খাবার নেই। তারা এই অবস্থায় তারা দিন-রাত যাপন করছে সেখানে। কিন্তু তারা কিন্তু বাংলাদেশের নাগরিক, তারা দাবি করছে যে তারা বাংলাদেশের নাগরিক, কিন্তু তাদেরকে বাংলাদেশ ঢুকতে দিচ্ছে না। তো আমি আরেকটি ভিডিও দেখিয়ে আমি এই ভিডিওটি শেষ করতে চাই যে বর্ডারের কি অবস্থা। বাংলাদেশী যারা অবৈধ অ অভিবাসী ভারতে ছিল এতদিন, তারা এখন বাংলাদেশে ফেরত যেতে চাচ্ছে। কিন্তু বাংলাদেশ তাদেরকে গ্রহণ করছে না। এই অবস্থায় সেখানে যারা আটকে পড়ে আছে তারা কি বলছে একটু শুনুন। জেলা খুলনা, আমার দিগলা থানা, কামারগাতি গ্রাম। আমি সব বলেছি, হ্যাঁ সব কিছু ওরা সব জেনে শুনে এই করেছে। খুব কষ্ট আছে, আমার স্বামী গোড় হয়েছে, পাও ধরে মাপ চাইছি সবার কাছে, কেউ আমাকে কথা শুনি নাই। আমরা সব কিছু দেখি, যেমন বাচ্চা দেখেন না কি অবস্থা।
কখন থেকে এখানে আসেন? এখানে ভোরবেলায় আমাকে 7টার সময় মনে হয় 7টার থেকে ওখান থেকে বাজারের তুলে এনে এনে বসে দিয়ে যাচ্ছে কর। আমরা সবার কাছে রিকোয়েস্ট করেছি, দেয় না আমাকে বাড়ি সব কিছু এইখানে, বাড়ি ঘর দুয়ার শ্বশুর শাশুড়ি সব এইখানে। আমার স্বামীর ট্রিটমেন্ট করতে গেছিলাম, তাও শুনবে না। আর কি করবো কন, আমার আর কিছু কর না। আমি এনে বাংলাদেশে বাড়ি যেতে চাই, আমার শ্বশুর শাশুড়ি সবাই অপেক্ষা করতেছে। খুলনা জেলা, খুলনা আমার দিগলা থানা, কামারগাতি গ্রাম। এই দেখেন সব কিছু আমার এই কার্ড এইখান থেকে হারিয়ে গেছে, অরিজিনাল কার্ডটা এখান থেকে হারাই গেছে। এতে কুড়োই নিয়ে গেছে এই অরিজিনাল কার্ডটা। আমার মেয়ের এই কাগজটা এতে কিরা হারাই গেছে। 14 সালে করা, 14 সালে। হ্যাঁ হ্যাঁ 14 সালে করা। আপনাদের কাছে কার্ড নাই, স্মার্ট কার্ড, আপনাদের এই কার্ড নাই, এই ফটোকপি ছাড়া কার্ড নাই? আমি বললে আমি এনে দেবো, আমার শ্বশুর দেওয়ার সবাই বলছে যে যদি বলে আমি এক্ষুনি নিয়ে আসবো, এরকম বলেছে। কিন্তু আসতে খুব একটু দেরি হবে। সেই খুলনায় বাড়ি, ওখান থেকে আসবে তারপর তো এখানে ধরাবরি নাই আমরা। এই দেখেন সব কিছু এখানে। মানুষ ভিডিওরা এসে বলে তুলে দিতে কইছে লোকজন, ওই তাইতে সব তুলে দিছে। এরা বলছে আমরা বলে রোহিঙ্গা, আমরা কইছি রোহিঙ্গা না। জেলা খুলনা আমার দিগলা থানা। দেখুন, তারা দাবি করছে তারা বাংলাদেশের নাগরিক, তারা তাদের যে আইডি কার্ডের ফটোকপিও তারা দেখাচ্ছে সাংবাদিকদের, কিন্তু বাংলাদেশ তাদেরকে গ্রহণ করতে চাচ্ছে না। মানুষ কতটা অসহায় হলে, মানুষ কতটা অর্থনৈতিক অনিরাপত্তায় থাকলে এইভাবে অবৈধভাবে বিদেশে যে তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন নিজের দেশের ভিটা মাটি ছেড়ে আরেকটি দেশে যে বাস করতে বাধ্য হয়, এটা আমরা বুঝি। তো এই মানুষগুলা হয়তো একটু ভালো খাবারের আশায়, যেখানে হয়তো তারা একবেলা খেতে পারতো সেখানে তারা 2 বেলা খাবারের আশায় তারা সীমান্ত পাড়ি দিয়ে অন্য দেশে ছিল। তো এখন তারা যখন নিজ দেশে ফেরত যেতে চাচ্ছে, সেটা তো তাদের অধিকার। নিজ দেশে ফেরত যাওয়া একটি মানুষের অধিকার। সেই অধিকারে হস্তক্ষেপ করছে বাংলাদেশ। কেন? আমি জানি না কেন এদেরকে আর কি যাচাই বাছাই করতে চাচ্ছে তারা এই অবস্থায় রেখে। সেখানে কোনো শেল্টার সেন্টার নেই, যে সেখানে কোনো হোল্ডিং সেন্টার নেই, সেখানে তাদেরকে রাখার মতো কোনো জায়গা নেই। তারা খোলা আকাশের নিচে, এবং সাংবাদিক যে তাদেরকে প্রশ্ন করছে। খুবই দুঃখজনক। এটি সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন, এবং এই ঘটনা, এইসব যে ঘটনাগুলো বর্ডারে এখন ঘটছে, সেগুলো খুব দ্রুত এর নিষ্পত্তি হওয়া উচিত। যেসব বাংলাদেশিরা তাদের ঘরে ফিরতে চাচ্ছে তাদেরকে সহায়তা করা উচিত, তাদেরকে ঘরে ফিরে যাওয়ার বন্দোবস্ত করা উচিত। বাংলাদেশ সরকারের এই বিষয়টি দেখা উচিত। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।